বেসিক অ্যাবাউট এক্সনেস। ওকে, বেসিক অ্যাবাউট এক্সনেস। এক্সনেস কি এটা তো মনে হয় সবাই জানেন, তাই না? এক্সনেস কি এটা আশা করি আর নতুন করে বলতে হবে না। এটা হচ্ছে একটা ফরেক্স ট্রেডিং এর ব্রোকার, যেটা কিনা আমরা বলতে পারি যে মধ্যস্থতাকারী। আমরা এই এক্সনেস সাইটটা ব্যবহার করে আমরা ফরেক্স ট্রেডিং করে থাকি, এরকম আরো আছে, বাট এক্সনেসটা হচ্ছে ট্রাস্টেড বা বাংলাদেশি যারা ধরেন ফরেক্স ট্রেডিং করে এশিয়ান কান্ট্রির ম্যাক্সিমামই এক্সনেসটা ব্যবহার করে। এটা অনেক ট্রাস্টেড একটা সাইট। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এক্সনেসে টাকা ডিপোজিট করলে এটা হচ্ছে কি মানে সেফ থাকবে কিনা বা কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা? একদমই নাই, একদমই নাই। আপনার 100% সেফ। এখানে নিঃসংকোচে আপনি ডিপোজিট উইথড্র সবই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ফরেক্স ট্রেডিং করতে হইলে আমাদের খুব বেসিক কিছু জিনিস জানা লাগে। এই যে আমি এক্সনেস এর মধ্যে আছি, এক্সনেস ওয়েব টার্মিনাল যেটা। এখন এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা ডিপোজিট কিভাবে করবেন এগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের লিংক আমাদের এই পাবলিক চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অ্যাকাউন্ট খোলা শেখানো আসলে কোর্সের মধ্যে শেখানোর কোনো দরকার না, এটার জন্য আলাদা ক্লাস নেওয়ার দরকার নাই, এটা খুবই সিম্পল, দেওয়া আছে ভিডিও। ওকে, এবার আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করার আগে বেশ কিছু জিনিস শুরুতে জানতে হয়। যেমন আমরা যে মার্কেটগুলোতে ট্রেড করি, যেমন আমি এখন ধরেন একটা মার্কেটে আছি, এই যে ইউরো ইউএসডি, এরকম অনেক কিছু আছে। এই যে এক্স এ ইউ, এটার মানে আপনারা জানেন গোল্ড ভার্সেস ইউএসডিডি। তারপরে বিটিসি যেটা কিনা ক্রিপ্টোকারেন্সির মার্কেট, ঠিক আছে? এগুলো হচ্ছে কারেন্সি পেয়ার আমাদের। তো এর মধ্যে অনেক কিছু আছে, বেসিক কিছু জিনিস নিয়ে শুরুতে আলোচনা না করলেই নয়। তারপরে আমরা এই ইন্টারফেসে আসবো যে এখানে কোথায় কি আছে বা কিভাবে আপনি একটা ট্রেড প্লেস করতে মানে ওপেন করতে পারবেন, কিভাবে ক্লোজ করতে পারবেন, এগুলোতেও আমরা আসবো। ওকে, এবার আসেন শুরুতে আমাদের যে জিনিসগুলা খুবই জানা দরকার সেটা হচ্ছে আমরা এই যে আমি এইটা দিয়েই বুঝাই। আমরা এখানে একটা মার্কেটের মধ্যে আছি, ইউরো ইউএসডি। একটু মনোযোগ দিয়েন যারা নতুন আছেন। ইউরো ভার্সেস ইউএসডি, এই যে একটা মার্কেটের ভিতরে আমরা আছি, এই মার্কেটটাতে আমরা ট্রেড করবো। এখানে নতুন মার্কেট নিতে চাইলে অনেক মার্কেট আছে, এখানে এত কিছু আমরা দেখার দরকার নেই। আপনি ধরেন একটা মার্কেটে আছেন, এইখানে কিছু ঘটনা আছে, বুঝছেন? এখানে আমরা প্রথমত এই যে একটা, এগুলো কি, প্রথম কথা হচ্ছে ইউরো ইউএসডি, এগুলো হচ্ছে একটা যে কোনো একটা ইউরো যেমন একটা দেশের কারেন্সি, ইউরোপের কারেন্সি জিনিসটা কি আপনারা তো জানেন যে আমরা ফরেক্স ট্রেডিং এর কনসেপ্টটাই আসছে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ থেকে। দ্যাটস মিন বাহিরের দেশের মুদ্রা বেচা কেনা করে যে ইনকাম করা হয় সেটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং, ঠিক আছে? বা লেনদেন করে। বাংলাদেশেরও যেমন কারেন্সি, বাংলাদেশের কারেন্সি যেমন বিডিটি, এরকম ইউরোপের ধরেন ইউরো। ইউএসডি কোন দেশের বলেন তো? আমেরিকার। তো এই যে এক একটা দেশের এক একটা কারেন্সি থাকে। এখন এখানে দুইটা কারেন্সি আছে, একটু মনোযোগ দিন। এখানে দুইটা কারেন্সি আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কারেন্সি পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়া, ঠিক আছে? দুইটা কারেন্সি একসাথে, যার কারণে এটাকে আমরা বলতেছি কারেন্সি পেয়ার। গেল। এবার এর মধ্যে কিছু তফাৎ, এর মধ্যে কিছু ভাগ আছে। যেমন এই যে শুরুর কারেন্সিটা, শুরুর যে কারেন্সি, এইটাকে আমরা বলি বেস। বেস বা প্রাইমারি বা প্রাথমিক, বেস কারেন্সি। একটু মনোযোগ দেন। এইটাকে ফরেক্স এর ভাষায় বা ট্রেডিং এর ভাষায় বলে প্রথমত এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা কারেন্সি পেয়ার। এন্ড এই প্রথম যে কারেন্সিটা থাকে সেটা হচ্ছে আপনার বেস কারেন্সি। দ্বিতীয় যে কারেন্সিটা থাকে এইটাকে বলা হচ্ছে কোড কারেন্সি, কোড। আচ্ছা, কোড কারেন্সি। এখন এগুলা কেন বলতেছি ভাইয়া? কারণ এই সামনে ধরেন ফরেক্স এর যে বেসিক জিনিস, পিপ, লট বা ট্রেড কিভাবে প্লেস করতে হয়, লেভারেজ টেভারেজ হ্যান্ড যাতা আছে সবকিছু জানার জন্য আপনাকে আগে এইটা জানতেই হবে। এইটা না জানলে আপনি ওগুলো সারাদিন বুঝাইলেও কিছুই বুঝবেন না, যদি এখন যেটা বলতেছি এটা না বোঝেন। এখন এই যে আমরা এই যে ধরেন এই মার্কেটের মধ্যে, ইউরো ইউএসডি মার্কেটের মধ্যে যে আছি, কি বললাম, এই ইউরোটা হচ্ছে আমাদের প্রথমত এটা একটা কারেন্সি পেয়ার, কারেন্সির মার্কেট আমরা আছি। এখানে দুইটা কারেন্সি আছে, একটা ইউরো একটা ইউএসডি। ইউরোটা হচ্ছে আমাদের বেস কারেন্সি বা প্রাইমারি বা প্রাথমিক কারেন্সি, মেইন কারেন্সি যেটাকে আমরা বলি মেইন। আর ইউএসডিটা হচ্ছে আমাদের কোড কারেন্সি। এখন কোড কারেন্সি আপনার বেস কারেন্সির মধ্যে তফাৎটা কি?
বা এখানে যখন আমরা আমরা কিন্তু বলি, আমরা আমার এই যে একটা ভিডিওতে হয়তো বা দেখছেন যে ফরেক্স ট্রেডিং করে কিভাবে ইনকাম করা যায় বা ফরেক্স ট্রেডিং জিনিসটা কি, ওটাতে আমি এটা নিয়ে আলোচনা করেছি যে এটার মানে হচ্ছে এই যে আপনি একটা মার্কেটে আছেন, আমরা তো বলি যে ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে আপনি বাহিরের দেশের মুদ্রা লেনদেন করা, তাই না, বা কেনা বেচা করা। এখন এই জায়গাতে কেনা বেচাটা কিভাবে হয় এটা অনেকে ধরতে পারে না, একটু মনোযোগ দেন। এইখানে যে আমি একটা মার্কেটের কথা বলতেছি ইউরো ইউএসডি, এই জায়গাতে আপনি যখন একটা ট্রেড বাই করেন, বাই বাই মানে কি, উপরের দিকে ট্রেড করা, তাই না, কেনা। এই কারেন্সিটা যখন কিনেন তখন কিভাবে আপনি কিনেন, একটু মনোযোগ দেন। এই যে কারেন্সি পেয়ার, বেস কারেন্সি, কোড কারেন্সির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনার প্রথম যে কারেন্সিটা থাকে সেটা আমাদের বেস কারেন্সি। তো আপনি যখন একটা বাই পজিশন মেক করলেন তখন আপনি এই একটা বেস কারেন্সি কেনার জন্য, মনোযোগ দেন, একটা বেস কারেন্সি কেনার জন্য আপনার কতগুলো কোড কারেন্সি লাগতেছে, কতগুলো কোড কারেন্সি লাগতেছে, এই জিনিসটাই বোঝাই হচ্ছে এই কারেন্সি পেয়ারের মাধ্যমে। বুঝাইতে পারছি কিনা জানি না। ধরেন 1 ইউরোর দাম হচ্ছে 135 টাকা, ঠিক আছে, আর 1 ইউএসডির দাম হচ্ছে 120 টাকা। এখন অ্যাজ এক্সাম্পল আপনি যদি এই মার্কেটটাতে একটা বাই পজিশন মেক করেন, মানে বাই মানে তো কেনা, তাই না, যদি বাই পজিশন মেক করেন সেক্ষেত্রে কি আপনার এখানে এই 100 বর্তমান রেট, এখন এটা কিন্তু বলতেছি রেট, কিন্তু এটা আমরা তো জানি যে প্রত্যেকটা কারেন্সির এক একটা দাম থাকে বা প্রাইস থাকে বা রেট থাকে, তাই না। ডলারের দাম ধরেন এখন 120, কালকে সেটা 125 হয়ে যেতে পারে, আবার 115 হয়ে যেতে পারে, এটা বিভিন্ন সময় বিভিন্ন আপ ডাউন করে, এখন একদম একটু পরে আরেক দাম হয়ে যেতে পারে, তাই না। এখন এইটার মানে এটাই বুঝায় যে আপনি যখন একটা বাই পজিশন মেক করেন তখন আপনি এই যে ইউরো 1 ইউরো কেনার জন্য আপনার 120 ইউএসডি, মানে 1 ইউরো কেনার জন্য আপনার 1 ইউএসডি লাগতেছে, যেখানে কিনা রেট হচ্ছে এটা, আমি এটা বাহিরের রেট বললাম, মার্কেটে এই মার্কেট প্লেসে এইরকম রেট থাকে না, এটা বাহিরে ডলারের দাম এখন আপনারা জানেন যে 115, 20, 25 পর্যন্ত চলতেছে, ইউরো 130, 135 এরকম করে চলতেছে। এখানে আমি বোঝাতে যাচ্ছি যে আপনার এই 1 ইউরো কেনার জন্য আপনাকে তাইলে কয় ইউএসডি লাগবে বলেন তো। 1 ইউএসডি হলে কি আপনি 1 ইউরো কিনতে পারবেন না, কারণ ইউরোর দাম তো বেশি। ধরেন আমি আজ এক্সাম্পল বললাম যে আপনার 1 ইউরো কেনার জন্য আপনাকে এখানে দিতে হচ্ছে 1.05 এজ এক্সাম্পল, 05 কি ইউএসডি, মানে আপনার একটা ইউরো কেনার জন্য আপনাকে এই যে কোড কারেন্সি যেটা ইউএসডি কত দেওয়া লাগতেছে, 1.05 ইউএসডি দেওয়া লাগতেছে একটা ইউরো কেনার জন্য, যেহেতু ইউরোর দাম বেশি ইউএসডির থেকে। বুঝতে পারছেন, আশা করি এই জিনিসটা একদম বেসিক জিনিস। এইখানে আমার একটা এই পিকচার নেওয়া আছে, এটার মাধ্যমে আরো সহজে বোঝানো যাবে। আমরা পিপ, লট, স্প্রেড, আস এগুলোতে আসতেছি, জাস্ট এইটা একটু বেসিকটা বোঝার চেষ্টা করেন। এখানে ওরা একটা মার্কেটের কথা বলছে আমরা একটা মার্কেটের কথা বলছি জিবিপি ইউএসডি, জিবিপি ব্রিটিশ পাউন্ড আর আমেরিকান ডলার। এখানে প্রথমটা তো আমরা বলছি বেস কারেন্সি বা প্রাইমারি কারেন্সি বা মেইন কারেন্সি, আপনি যেটাই বলেন একই কথা। আর পরেরটা হচ্ছে আপনার কোড কারেন্সি, এর মানে হচ্ছে আপনার 1 জিবিপি কেনার জন্য আপনার কত ইউএসডি খরচ করতে হচ্ছে, বুঝছেন। এখানে যেমন প্রাইস দেওয়া আছে যে 1 জিবিপি সমান ধরেন এই প্রাইসটা 1.3089, আর ইউএসডি প্রাইস হচ্ছে 3091, 1.3091, এটা হচ্ছে ইউএসডির দাম, জিবিপির দাম হচ্ছে এটা। এখন এখানে বেস কারেন্সি আমাদের কোনটা, জিবিপি, জিবিপি প্রাইস কত এটা, কোড কারেন্সি ইউএসডি, ইউএসডি প্রাইস কত এইটা। এবার আমরা আস্তে আস্তে আপনার লট, পিপ এইগুলোতে আসবো। বিশেষ করে প্রথমে পিপ নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে আপনারা এটা শুনে থাকবেন যে পিপ, লট, পিপ চেঞ্জে এত ডলার প্রফিট হয়, এত লট নিলে এত তাড়াতাড়ি লস হয় বা প্রফিট হয়, আস্ক আছে, বিট আছে, এগুলো কি জিনিস, স্প্রেড কি, হ্যান ত্যান, এগুলোতে আমরা আসি, একটু মনোযোগ দেন। আশা করি এর আগে যে জিনিসগুলো বলছি এগুলো বুঝতে পারছেন, এগুলো খুবই বেসিক, একদমই বেসিক। দেখেন পিপ জিনিসটা কি, আমরা পিপ অনেক নাম শুনে থাকবে, তারা ফরেক্স নিয়ে কাটাকাটি করেন, মধ্যে একটা ভিডিও দেখছেন। পিপ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা এটা অনেক নামও শুনে থাকবেন অনেক জায়গায়। আপনারা যারা বাইনারি নিয়ে টুকটাক, আমার যেহেতু এখানে অনেকেই আছেন যে বাইনারি জানেন, এরকম মানুষ আছেন, তো আমি অনেক এক্সাম্পল বাইনারি দিয়ে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমরা বাইনারিতে একটা টপিক শিখছিলাম বা আপনারা শিখছিলেন রাউন্ড নাম্বার, তাই না। রাউন্ড নাম্বারে আমরা কি করতাম,
দশমিকের পরে কতগুলো শূন্য থাকে সেটার উপর বেস করে আমরা সেই রাউন্ড নাম্বারটা কতটুকু স্ট্রং লেভেল বা উইক লেভেল সেটা ডিফাইন করতাম বা সেটা ধরতাম, তাই না, বা বুঝতাম। এই জায়গাতে আমরা পিপের বেলায় কি হবে দেখেন, পিপের বেলায় আপনার এই যে দশমিকের পরের যে সংখ্যাগুলো, আমরা যেমন রাউন্ড নাম্বারের বেলায় দশমিকের পরে জাস্ট শূন্যগুলো ধরতাম বা শেষের শূন্যগুলো, দশমিকের পরে শেষের শূন্যগুলো ধরতাম, এইখানে আমাদের শূন্য টুন্যর খেলা নাই। এখানে খেলা হচ্ছে এই যে দশমিক বা ডেসিমাল, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে এইগুলাকে পিপ বলে, সহজ কথায় বলতে গেলে। ঠিক আছে, আমরা রাউন্ড নাম্বার লেভেল স্ট্রং উইক কিভাবে বুঝতাম, শূন্যর মাধ্যমে। আর এখানে পিপ কত, পিপ হচ্ছে আপনার দশমিকের পরের যে সংখ্যাগুলা সেইগুলাই হচ্ছে পিপ। এখন এই যে লাস্টের যে সংখ্যাটা, লাস্টে একদম ধরেন দশমিকের পরে লাস্টের যে সংখ্যাগুলো থাকে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওইটাই বেশি আপ ডাউন করে, অনেক সময় আপনার দুইটাও কম বেশি হয়ে যাবে। আমি বুঝাই দিচ্ছি, দাঁড়ান, এভাবে বুঝালে হয়তো অনেকের কাছে কঠিন মনে হবে, একটু আমি ড্র করে বুঝাই। আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেছে, কনসিডার করবেন। বাসার বাহিরে তারা যেন কি গান বাজনা করতেছে, ঠিক আছে, এই বাসায় থাকবো না ভাই, প্রচুর প্যারাটাই এরা। আচ্ছা, এখানে ওরা যে কারেন্সিটা দিয়ে এক্সাম্পল দিছে আমরা ওটা দিয়েই দেই, বুঝতে সুবিধা হবে আপনাদের। জিবিপি ইউএসডি, এখানে জিবিপির প্রাইস বলছে কত, 1.3089, 1.3089, হুইচ ইজ বেস কারেন্সি। এটা কি আমাদের বেস কারেন্সি। আর ইউএসডি প্রাইস বলছে 1.3091। এইটা কোনটা, আমাদের কোড কারেন্সির প্রাইস, আর এটা হচ্ছে বেস কারেন্সির প্রাইস। এবার এখানে আমরা পিপটা কেমনে বের করব বা ক্যালকুলেট করব। প্রথম কথা হচ্ছে আমরা কি বললাম যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে আমরা পিপ বলি। এখন পিপ চেঞ্জে প্রফিট বা লস কেমনে হয় দেখেন, বাইনারিতে তো আমরা একটা ট্রেড প্লেস করলেন, আপনি 1 মিনিটের মধ্যে আপনি যে জায়গাটাকে ট্রেড প্লেস করলেন তার উপরে আপনি যদি বাই করেন, যদি উপরে ট্রেডটা ক্লোজ দেয় তাহলে প্রফিট, নিচে গেলে লস। বাট এখানে ওইরকম না যে একটু উপরে গেলেই লস হয়ে যাবে একবারে, বা একটু নিচে আসলেই লস হয়ে যাবে, এরকম না। এখানে ঘটনাটা কিভাবে ঘটায় বা আপনার প্রফিট লসটা কিভাবে হয়, সেটা হয় হচ্ছে পিপের মাধ্যমে। পিপ চেঞ্জের মাধ্যমে আপনার প্রফিট লস ক্যালকুলেট করা হয় ফরেক্সে। কিভাবে, আমরা বললাম যে এই যে এইগুলো হচ্ছে পিপ, এইগুলো হচ্ছে পিপ। এখন এই জায়গাতে কত পিপ চেঞ্জ বোঝানো হয়েছে, মার্কেটের প্রাইস যত আপ এন্ড ডাউন হবে তত পিপ চেঞ্জ হবে। কিন্তু পিপ চেঞ্জ গুলো শুরুতে দেখবেন যে আপনি এই যে এখানে একটা পিপ যদি চেঞ্জ হয়, যেমন এই জায়গাতে যেটা দেওয়া আছে যে 91 থেকে আপনার এটা 89, এটা 91, কতগুলো ডিফারেন্স সংখ্যা। দশকের কথা যদি আপনি চিন্তা করেন, এখানে একটু কাহিনী আছে দেখেন, এখানে 91 থেকে 89 এখানে কত পিপ চেঞ্জ হয়েছে বলেন তো। এটা তো বলার উপায় নাই, আপনাদের ডিসকাশন গ্রুপ নাই, এখানে বলাও যায় না, মিউট করে রাখছি যেহেতু, কারণ সবাইকে আনমিউট করলে হচ্ছে আপনার ক্লাসের মধ্যে অনেক গ্যাঞ্জাম হবে, ঠিক আছে। আচ্ছা আমি বলি, এখানে আমাদের 2 পিপ চেঞ্জ হয়েছে, 2 পিপ, 99, আমরা যদি ভালো করে বুঝাই 91 মাইনাস 89, এই যে এখানে 2 পিপ চেঞ্জ বোঝানো হয়েছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি জানি না আমি খুব সহজে বোঝাইতে পারতেছি কিনা, কারণ এটা আমাদের হচ্ছে স্টার্টিং, তারপরেও চেষ্টা করতেছি। দেখেন, আপনি যখন একটা মার্কেটে বাই করলেন, হ্যাঁ বাই করলেন, উপরের দিকে বাই করলেন। এখন আপনি যখন একটা এই মার্কেটটাতে ট্রেডটা প্লেস করছেন, তখন আপনি এই ট্রেডটা প্লেস করার মাধ্যমে কি বুঝাই এটা কি বললাম, যে আপনার একটা বেস কারেন্সি কিনতে কতগুলো কোড কারেন্সি লাগতেছে। এখন অ্যাজ এক্সাম্পল আপনি যখন ট্রেডটা প্লেস করছেন তখন মার্কেটটার প্রাইস হচ্ছে 1.3089। এখন ধরেন আপনি ট্রেডটা প্লেস করার 2 মিনিট লাগে না, যদি ওই 2 পিপ চেঞ্জ হইতে অনেক দ্রুতই হয়ে যায়। আমি ধরলাম 1 মিনিটের মধ্যে আপনার মার্কেটটার প্রাইস গিয়ে দাঁড়াইছে হচ্ছে এই যে 1.3091। আপনি কি করছিলেন বলেন তো, বাই করছিলেন। এইখানে আপনার ঘটনাটা কি হবে দেখেন, এইখানে আপনার কত পিপ চেঞ্জ হয়েছে, পিপ উপরের দিকে গেছে। আপনি যদি বাই করেন, পিপ মানে মার্কেট যদি উপরের দিকে যায়, যত পিপ উপরে যাবে আপনার লট সাইজের উপর ডিপেন্ড করে তত বেশি প্রফিট হবে।
আর আপনার যদি উল্টা দিকে যায়, মানে যদি বাই পজিশন মেক করেন, যদি মার্কেট নিচের দিকে আসে, তাইলে তত লট যাবে। ওটা লট সাইজের উপর ডিপেন্ড করে এন্ড পিপ চেঞ্জের উপর ডিপেন্ড করে। এটাতেও আমরা আসবো যে লট সাইজটা কি, পিপটা আগে ভালো করে বুঝায় নেই। এখানে 2 পিপ চেঞ্জ বেশি হয়েছে, তাই না? এই যে 89 থেকে 91, 2 পিপ, আমরা বলছি এই লাস্টের গুলা পিপ, এই যে দশমিকের পরে, তো 2 পিপ চেঞ্জ বাড়ছে। এখন আপনি যদি ধরেন $100 আপনার ব্যালেন্সে থাকে, আপনি কত লটের ট্রেড নিছেন সেটার উপরে ডিপেন্ড করে। আমি আজ এক্সাম্পল ধরলাম, আপনার ব্যালেন্স হয়ে যাবে $102। যদি আপনার পার পিপ চেঞ্জে $1 করে প্রফিট লস হয় আমাদের লট সাইজ অনুযায়ী বা ভলিউম অনুযায়ী, তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে $102। বুঝাইতে পারছি? আশা করি বুঝছেন, খুব কঠিন কিছু না। আবারও বলি, এখানে আপনি যে প্রাইস, মার্কেট প্রাইসটা যখন 89 ছিল তখন আপনি ট্রেডটা প্লেস করছেন, 1 মিনিট পরে বাই পজিশন মেক করছেন। এখানে যদি আপনি সেল পজিশন মেক করতেন, তাহলে উল্টা দিকে যদি 2 পিপ চেঞ্জ, মানে 2 পিপ চেঞ্জ হইতো উল্টা দিকে, তাইলে আপনার কি এই ব্যালেন্স $100 $98 হয়ে যাইতো, $2 লস হয়ে যাইতো। যদি আপনার পার পিপ চেঞ্জে $1 করে প্রফিট এন্ড লস হইতো, লট সাইজের উপর ডিপেন্ড করে। লট সাইজ আমরা আসতেছি, ক্লিয়ার হইতে পারছেন আশা করি। এটা গেল হচ্ছে আমাদের পিপ। এবার আমরা লট জিনিসটায় আসি। এই যে এখানে আমরা যখন ট্রেডটা প্লেস করি, আমাদের এখানে লট নিতে হয়, ঠিক আছে? এখানে লট নিতে হয়, ধরেন 0.01 হইতে পারে, 0.001 হইতে পারে, 0. আপনার 0.000 3টা 01 হইতে পারে। আমরা এইটাতে একটু আসি, 2টা 01 হইতে পারে। ওকে, এই যে এখানে আমার আরেকটা ইমেজ নেওয়া আছে, দেখেন। লট জিনিসটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি, আমরা যেমন বাইনারিতে ধরেন অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারি, যে আমরা এই ট্রেডটা করতেছি $100 বা $50 বা $10 বা $1 বা $5, আমরা ওখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারি। কিন্তু এই জায়গাতে তো আমাদের এমন কোনো অ্যামাউন্ট সিলেক্ট করে দেওয়ার কোনো অপশন নাই যে আমরা কত ডলারের ট্রেডটা প্লেস করতেছি, তাই না? এরকম কোনো অপশন নাই যে আপনি কত ডলারের ট্রেড প্লেস করবেন। এটা 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 নির্ভর করবে আপনি কত লট নিচ্ছেন সেটার উপরে। হ্যাঁ, যে আপনার ব্যালেন্স থেকে কত ডলার মাইনাস হবে না প্লাস হবে, এটা নির্ভর করবে লট সাইজের উপরে। কিভাবে? এখানে দেখেন, লট হয় 4 ধরনের, এটা হয়তো অনেকেই জানেন। 4 ধরনের লট হয়, একটা স্ট্যান্ডার্ড, একটা মিনি, একটা ম্যাক্রো, আর একটা হচ্ছে ন্যানো, যেটা কিনা একদমই ছোট। হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড লট, যেটা এটা ধরেন যে যাদের অনেক ব্যালেন্স বেশি বা যারা অনেক ক্রেজি রিস্ক নেয়, যাদের অনেক ব্যাকআপ আছে তাদের জন্য। আর যারা হচ্ছে যাদের একটু ব্যালেন্স কম, তারা হচ্ছে এই নিচের লট গুলো ব্যবহার করবেন সব সময়, যেমন ন্যানো বা ম্যাক্রো বা মিনি। এটা মিক্রো না, এটা ম্যাক্রো হবে। ওকে, এবার আমরা লট সাইজটা বোঝার একটু চেষ্টা করি। প্রথমে স্ট্যান্ডার্ড লট। স্ট্যান্ডার্ড এখানে ইউনিট আছে, ভলিউম আছে এন্ড পিপ আছে। আমরা যে বললাম পার পিপ চেঞ্জ আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমাদের এই যে আমাদের যে দশমিকের পরের যে এই যে সংখ্যাটা, এটা যদি একটা কমে তাহলে এটা একক পিপ চেঞ্জ, যদি দুইটা একসাথে কমে, দুইটা এত তাড়াতাড়ি কমে না। নরমালি আপনার ধরেন এই যে এখান থেকে 9 পরে আস্তে আস্তে এখানে যখন বেড়ে যাবে দশক, এটা হচ্ছে একক পিপ, বুঝছেন? এটা হচ্ছে একক। এই দুইটা মিলে যদি আমি ধরি দশক, এটা 3টা মিলে ধরি শতক, এই 4টা মিলে ধরলে হাজার। একক, দশক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, এটা তো পড়ছেন ছোটবেলায়, তাই না? এখানে ম্যাথের বিষয় দিয়ে আছে অনেকটাই, যে আপনার এক পিপ চেঞ্জ, নরমালি এই লাস্টের সংখ্যাটা বেশি হয়, এটার যখন পার হয়ে যায় তখন এই দুইটাও চেঞ্জ হইতে পারে, ইভেন দো এই 3টাও একসাথে চেঞ্জ হইতে পারে। আপনি যদি ট্রেডটা অনেকক্ষণ ধরে রেখে দেন, মার্কেটের প্রাইস যদি অনেক আপ এন্ড ডাউন করে, তাইলে 3টা পিপও একসাথে, মানে আপনার একটা ট্রেড চলাকালীন চেঞ্জ হইতে পারে। তখন সেটা 3টা যদি একসাথে চেঞ্জ হয় তাহলে কি সেটা শতক পিপ চেঞ্জ হয়ে যাবে। আর একটা যদি হয় তাহলে একক, দুইটা হইলে দশক। আচ্ছা, এটাতে আমরা আরো পরে আসতেছি, এত কঠিন করে বুঝালে অনেকে আবার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে আমরা লট সাইজটা বোঝার চেষ্টা করি একটু। স্ট্যান্ডার্ড লট যেটা, যেটা কিনা যাদের অনেক বড় ব্যালেন্স, অনেক বেশি ব্যালেন্স এন্ড যারা অনেক বেশি রিস্ক নেয় তাদের জন্য। এন্ড লট সাইজের উপরেই নির্ভর করবে আপনার কত তাড়াতাড়ি প্রফিট হবে বা কত তাড়াতাড়ি লস হবে। একটু মনোযোগ দিন। এখানে যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট করে অ্যামাউন্ট বসানো যায় না, যে আমি $100 ট্রেড প্লেস করলাম বা আমি $50 ট্রেড প্লেস করলাম, এটা কোনো অপশন নাই, তাই না? এখানে অপশন আছে লটের। লট সাইজের উপর নির্ভর করবে আপনার প্রফিটটা কত তাড়াতাড়ি হবে অথবা লসটা কত তাড়াতাড়ি হবে। যত আপনি লট নেবেন তত যত বেশি লট নেবেন তত তাড়াতাড়ি প্রফিট হবে, যত আপনি বেশি লট নেবেন তত তাড়াতাড়ি আবার লসও হবে। প্রফিট এন্ড লস একই ভাবে হবে। যদি আপনার
আপনার ফেভারে যায়, মানে আপনি যদি আপে ট্রেড করেন আপের দিকে যায় তাইলে তত তাড়াতাড়ি হবে, উল্টা গেলে তত তাড়াতাড়ি লস হবে। স্ট্যান্ডার্ড লট, এইটা আমরা সহজে বোঝার জন্য এখানে চলে আসি। ওই ইমেজে দেখতে অনেক কঠিন লাগবে, ইউনিট কি বলবেন কি হ্যান ত্যান। প্রথমত আসি স্ট্যান্ডার্ড। আমাদের স্ট্যান্ডার্ড লট যেটা, এইখানে দেখেন আমরা যে এক্সনেস এর ভিতরে যখন এখানে আপনি এই যে লট সাইজটা দেন প্লাস মাইনাস করেন, তখন কিন্তু এটা স্ট্যান্ডার্ড নাকি হ্যান ত্যান এগুলো কোনো লেখা থাকে না, বাট এখানে জাস্ট নাম্বারটা লেখা থাকে। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড লটের মাধ্যমে বুঝাই কাকে বলেন তো, 1 লটকে বা 1.0 যেটা, বা 1 লট 1.0 একই জিনিস। 1 লট আপনি বলেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যখন এক লটে একটা ট্রেড প্লেস করেন, এক লট 1 লটে যখন একটা ট্রেড প্লেস করেন তখনই সেটা হয় স্ট্যান্ডার্ড লট। 4 ধরনের লট হয়, তার মধ্যে স্ট্যান্ডার্ড লট হচ্ছে যখন এখানে যেমন আমার এখানে যখন 0.02 দেওয়া আছে, এখানে যদি আমি 1 লট নেই, আমার ব্যালেন্সের উপর নির্ভর করে আমি 1 লট নিতে পারবো কিনা, তখন সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড লট। আর যখন আপনি মিনি লট, এখানে দেখেন 4 ধরনের যে লট, মিনি লটে ট্রেড নেবেন, মিনি লটে যখন নিবেন, মানে যখন হচ্ছে আপনি 0.10 লটে ট্রেড নেবেন, যেমন এখানে আমার কত দেওয়া 0.02, এটা না, এটা হচ্ছে নিচেরটা হবে ন্যানো বা হ্যাঁ ম্যাক্রো হবে, ম্যাক্রো। দেখেন যখন আপনি 0.10 লটে একটা ট্রেড প্লেস করতেছেন তখন এটা হচ্ছে মিনি লট। এরপরে আছে ম্যাক্রো আর ন্যানো। ম্যাক্রো, তারপরে ন্যানোটা হচ্ছে একদম ছোট। আমাদের এখানে দশমিকের পরের সংখ্যার কাহিনী যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু প্যারা খাবেন, বুঝছেন। মিনি 0.10 আর ম্যাক্রো হচ্ছে 0.01। এখানে এটার মধ্যে বড় কোনটা বলেন তো? এই দুইটার মধ্যে 0.10 বড় না? 1 আগে আছে, হ্যাঁ 0.10, এটা হচ্ছে 0.10 আর এটা হচ্ছে 0.01। শূন্য যদি আগে থাকে তাহলে সংখ্যার মান কমে না, আর যদি শূন্য পরে থাকে তাহলে সংখ্যার মান বাড়ে। এটা তো বুঝেন আশা করি। আর ন্যানো লট কি? ন্যানো হচ্ছে 0. এই এটার আগে আরেকটা শূন্য হবে 0.001। তাইলে কি এটা আরো ছোট হয়ে আসলো না অনেক? এক সংখ্যাটা কিন্তু মনে হচ্ছে যে এক সংখ্যা, এটা আর কি অনেক ছোট, কিন্তু এখানে এক লট মানে কিন্তু হিউজ। কেন আসতেছি, ওই যে আমরা কিছুক্ষণ আগে পিপ চেঞ্জের কথা বললাম, আল্লাহ এত মেসেজ দেয়, পিপ চেঞ্জের কথা বললাম। তা আপনি যখন একটা স্ট্যান্ডার্ড মানে 1 লট নিয়ে আপনি একটা ট্রেড প্লেস করেন, তখন আপনার পার পিপ চেঞ্জ বলতে কি বোঝাচ্ছি, ওই যে আপনার এই যে এই সংখ্যাটা ওঠানামা যত করবে এটাকে আমরা বলবো পিপ চেঞ্জ, তাই বলতেছি পিপ চেঞ্জ। তো ওইটা যত ওঠানামা করবে পার পিপ চেঞ্জে, মানে ধরেন এখান থেকে আপনার এই যে 1-2 হইলো, তাহলে এখানে 1 পিপ চেঞ্জ হইলো, 1 থেকে 5 হইলো, তাহলে কত হইলো? 4 পিপ চেঞ্জ হইলো, ঠিক আছে। এইরকম পার পিপ চেঞ্জে, প্রতিটা পিপ চেঞ্জে আপনার প্রফিট এন্ড লস হবে হচ্ছে $10, যেমনটা এখানে দেওয়া আছে। এই যে পার পিপ চেঞ্জে $10 লস অথবা প্রফিট দুটাই হবে। আপনি আপে ট্রেড করছেন, বাই পজিশন মেক করছেন, আপনার উপরের দিকে একটা সংখ্যা বাড়ছে। অ্যাজ এক্সাম্পল আমি এখানে আবার যদি একটা কারেন্সির এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন ইউএসডি জেপিওয়াই বা যে কোনো কারেন্সি মার্কেটই হোক, ধরেন এই ইউএসডির দাম হচ্ছে 1.0002 আর জিপিওয়াই হচ্ছে 1.5, ঠিক আছে। এখন এখানে 3 পিপ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, 3 পিপ চেঞ্জ হইতে কিন্তু টাইম লাগে না ভাই, মানে একদম ধরেন মুহূর্তের মধ্যে হয়ে যায়, 3 সেকেন্ডের মধ্যে বা তার কম সময়ের মধ্যে হয়ে যায়, 3 সেকেন্ড লাগেও না 3 পিপ চেঞ্জ হইতে, একদম মানে তাড়াতাড়ি ওঠানামা করে। মার্কেট যদি একটু ভোলাটিলিটির উপর নির্ভর করে পিপ চেঞ্জ হওয়া, এই যে ধরেন এই যে মার্কেট যে ওঠানামা করতেছে না, এই যে এখানে কিন্তু মার্কেটটার প্রাইস যেমন এখন ধরেন এই যে লাস্টে 71, এই যে 72 হয়ে গেছে, এই যে 74 হয়ে গেছে, তাহলে পার পিপ চেঞ্জ মানে আপনার 3টা পিপ চেঞ্জ চোখের পলকে হয়ে যাবে। তো চোখের পলকে আপনার এই পার পিপ চেঞ্জে $10 হয়ে যায়, 3 পিপ চেঞ্জে কত? $30। এটা আপনার প্রফিট হয়ে যেতে পারে অথবা আপনার ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যেতে পারে। বুঝছেন? বুঝাইতে পারতেছি কিনা জানি না, বাট চেষ্টা করতেছি। ওকে, তাহলে পার পিপ চেঞ্জে একটা স্ট্যান্ডার্ড লট বা 1 লটে যদি আপনি ট্রেড করেন, পার পিপ চেঞ্জে আপনার প্রফিট আর লস ক্যালকুলেট হবে $10 করে, যেটা কিনা অনেক বেশি।
অনেক বেশি। আমরা ইউনিট ভলিউম কি এখানে যে আছে ইউনিট ভলিউম, এটার জন্য অনেকে চিন্তা করতেছেন এগুলো কি আসবো, ওগুলো তো আসবো। এটা এটা যেহেতু এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইউনিট ভলিউমের থেকে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এবার আসি মিনি লট। মিনি লটে কি দেখছিলাম আমরা, মিনি লট কাকে বলে? যখন আমরা 0.10 লট ব্যবহার করি তখনই ওইটা মিনি লট হয় আমাদের। যদিও আমরা এখানে কোনো মিনি লট টট লেখা থাকে না, বাট যখন 0.10 একটা লট নিয়ে আমরা ট্রেড প্লেস করতেছি ওটা আমাদের মিনি লট হচ্ছে। ওকে, এবার আসেন, যখন আপনি 0.10 লট নিয়ে একটা ট্রেড প্লেস করতেছেন তখন পার পিপ চেঞ্জে আপনার প্রফিট এন্ড লস ক্যালকুলেটেড হবে হচ্ছে $1 করে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে পার পিপ চেঞ্জে $1। স্ট্যান্ডার্ড লটে কিন্তু পার পিপ চেঞ্জে $10, যেটা কিনা হিউজ। যাদের ব্যালেন্স অনেক বেশি, ধরেন আপনি যদি $100 নিয়ে, যদিও $100 নিয়ে আপনি ওয়ান লটে ট্রেড করতে পারবেন না, বাট আমি অ্যাজ এক্সাম্পল ধরলাম যে আপনি $500 নিয়ে একটা অন লটে ট্রেড নিছেন, লেভারেজ নিতে হবে, লেভারেজ ছাড়া হবে না $500 নিয়ে এক লটে ট্রেড প্লেস করা। বাট তারপরে লেভারেজ নিয়ে, লেভারেজের উপরে অনেকটা নির্ভর করে যে কত তাড়াতাড়ি আপনার লস এন্ড প্রফিট ক্যালকুলেট হবে। বাট $500 ধরেন আপনার $500 ডাবল হইতে বা লস হইতে আপনার পার পিপ চেঞ্জ যদি ধরেন আপনি আধা সেকেন্ডও লাগে না, ন্যানো সেকেন্ড, মানে চোখের পলকে তো একটা পিপ চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখলেনই তো, আমি দেখাইলাম যে পিপ চেঞ্জ কেমনে হয়। এই যে যেমন আমরা যদি দেখি, এই যে এখন মার্কেট 33-এ আছে, এই যে 38-এ চলে গেছে, দেখছেন 34, এই যে 38-এ চলে গেছে, আবার 36-এ আসছে। তো পার এই যে পিপ তো চেঞ্জ হতে টাইম লাগে না। তো আপনার $500 যদি আপনি অন লটে ট্রেড করেন, এটা আপনার দেখা যাবে চোখের পলকে জিরো হয়েছে। চোখের পলকে বলতে একবারে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে জিনিসটা, এরকম না, বাট 10-15 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স একবারে ফাঁকা হয়ে যেতে পারে, ব্যালেন্স ডাবলও হইতে পারে। মানে লট আপনি যত বেশি নিবেন আপনার রিস্ক তত বেশি হবে, লট যত আপনি কম নিবেন আপনার রিস্ক তত কম হবে। এখানে বিষয় হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও সমান থাকে। আপনি যদি রিস্ক বেশি থাকে রিওয়ার্ডও বেশি, মানে যদি আপনার ফেভারে ট্রেডটা যায় তাইলে আপনার কত তাড়াতাড়ি প্রফিটটাও ক্যালকুলেট হয়, যেমন লস হয়। তারপরেও অতিরিক্ত রিস্ক অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার অবশ্যই নেওয়া উচিত না, যদি আপনার কোনো ব্যাকআপ মানি না থাকে, আপনার এক্সপিরিয়েন্স না থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাজ বিগিনার হিসেবে ন্যানো লট অথবা ম্যাক্রো লটে ট্রেড করার জন্য। আমরা স্ট্যান্ডার্ড দেখলাম, মিনি দেখলাম, এবার ম্যাক্রো লট দেখবো। ম্যাক্রো লট কখন হয়? যখন আমরা 0.01 লটে একটা ট্রেড প্লেস করি, তখন হয় এটা ম্যাক্রো লট। আর যখন ম্যাক্রো লটে আমরা ট্রেড প্লেস করি তখন পার পিপ চেঞ্জে আমাদের প্রফিট এন্ড লস ক্যালকুলেট হয় হচ্ছে $0.10 বা সেন্ট। সেন্ট, $0.10 বা সেন্ট। আর যখন আমরা ন্যানোতে ট্রেড প্লেস করি তখন আমাদের প্রফিট এন্ড লস হয় হচ্ছে এই যে এই জিরোটা আগে চলে আসে 0.1, এই যে এখানকার মতো 0.1, যেটা কিনা একদমই কম, বুঝছেন? আপনার যদি ব্যালেন্স কম হয় তাইলে আপনি $100, $200, $500 পর্যন্ত আপনি ন্যানো লটই, আমি বলবো আপনি এজ এ বিগিনার শুরুতে ন্যানো লট ব্যবহার করবেন। ন্যানো লট কিভাবে ব্যবহার করবেন? আপনি যে আমি এখানে ন্যানো লট বলতে কি বোঝায়, 0.001, আমি যখন এখানে যাব, এখানে কিন্তু আমার ম্যাক্রো লট দেওয়া আছে 0. এই যে আমি যদি এখানে 1 দেই, 0.01 এটা কি লট? এই যে এখানে যদি আমরা দেখি, এই যে 0.01 এটা হচ্ছে আমাদের ম্যাক্রো লট নেওয়া আছে। এখন এই অবস্থায় যদি আমি একটা ট্রেড প্লেস করি তাহলে আমার পার পিপ চেঞ্জে প্রফিট এন্ড লস হবে কত? $0.10। এখন আমরা ম্যাক্রো লট ইউজ মানে ন্যানো লট ইউজ করতে চাইলে কি কি করতে হবে? এখানে আমাকে শূন্য আরেকটা বাড়াইতে হবে, 0.00। আচ্ছা, এখানে ম্যাক্রো লট হবে না আমার ব্যালেন্স অনুযায়ী। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ক্যালকুলেশনটা অনেক একটু জটিল লাগতে পারে নতুনদের কাছে। যেমন এখানে আমি চাইলেই ন্যানো লট ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে? এখানে আমি ন্যানো লট ব্যবহার করতে পারতেছি না, যেহেতু ডেমো ব্যালেন্সে আমার অনেক ডলার নেওয়া আছে 10,000। এখানে আমাকে আমার জন্য মাইক্রোসটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে আমি চাইলে 0.23 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আরো বেশি ব্যবহার করতে পারবো। আমরা চাইলে মিনিতেও ট্রেড করতে পারবো, ইভেন দো আমরা স্ট্যান্ডার্ডেও ট্রেড করতে পারবো। আচ্ছা, ইয়াটা বুঝছেন? মানে ইয়াটা কি বলি, লট সাইজ বা পিপ চেঞ্জে কত ডলার প্রফিট এন্ড লস হচ্ছে, আপনি জাস্ট এটা মাথায় রাখলেই হবে। কোন লটের নাম কি, স্ট্যান্ডার্ড, মিনি, ম্যাক্রো, ন্যানো, এত মাথায় ঘামানোর দরকার নেই। আপনি জাস্ট এটা মাথায় রাখবেন যে আপনি যখন এই যে ওয়ান লটে ট্রেড নিচ্ছেন তখন আপনার পার পিপ চেঞ্জে কত প্রফিট এন্ড লস হচ্ছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে আপনি কতটুকু রিস্ক নেবেন সেটার উপর নির্ভর করে আপনাকে লট সাইজ নিতে হবে, আপনার ব্যালেন্স এবং আপনি কতটুকু রিস্ক নিতে চাচ্ছেন। তারপরে হচ্ছে 0.10 লটে ট্রেড নিলে আপনি কত পার পিপ চেঞ্জে কত ডলার প্রফিট এন্ড লস হচ্ছে, 0.01
লটে ট্রেড নিলে আপনার কত পার পিপ চেঞ্জে কত ডলার প্রফিট এন্ড লস হচ্ছে, 0.001 এ নিলে কত হচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে অ্যাজ এ বিগিনার। প্র্যাকটিস করবেন একটু, আশা করি মাথায় ঢুকে যাবে, এত কঠিন কিছু নাই এগুলা। এবার আমরা আসি ইউনিটের বিষয়টা। ইউনিট জিনিসটা কি আবার, যদিও এত কিছু ক্যালকুলেশন করার আপনার দরকার নাই, বাট যেহেতু আপনি ফরেক্স ট্রেডিং শিখতে চান আপনার জেনে রাখা ভালো। আমরা দেখলাম যে এস দিয়ে দেখাই, স্ট্যান্ডার্ডে এখানে দেখাইছে ইউনিট থাকে কত 1 লাখ, তারপরে আপনার মিনিতে থাকে 10,000, 10,000, তারপরে আপনার ম্যাকে থাকে হচ্ছে 1,000, আর আমাদের ন্যানোতে থাকে হচ্ছে 100। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউনিট, এই জিনিসগুলা কি আবার, কতজন আছেন এখন? 24 জন, যাক আলহামদুলিল্লাহ। দেখেন এই জিনিসগুলো কি, ইউনিট জিনিসটা কি, যে 1 লাখ স্ট্যান্ডার্ড লটে মানে 1 লটে যখন আপনি ট্রেড করেন তখন এখানে 100টা ইউনিট থাকতে হয়, বা যখন আপনি মিনি লটে ট্রেড করেন তখন 10,000 ইউনিট থাকতে হয়, ম্যাক্রোতে যখন করেন তখন 1,000, আর ন্যানোতে যখন করেন তখন 100 ইউনিট থাকতে হয়। আমি একটা কথা বললাম, যদি আপনি 1 লটে ট্রেড করতে চান তাহলে 1 লাখ ইউনিট থাকতে হয়। এখানে কই ইউনিটটা কই থাকে, মানে ইউনিটটা থাকে কই, এখানে তো ইউনিট দেখা যায় না, কই ইউনিট জিনিসটা, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কিছুক্ষণ আগে যে আপনাদের বললাম যে বেস কারেন্সি কোড কারেন্সির কনসেপ্ট আপনাকে বুঝতেই হবে, না হলে আপনি কিচ্ছু বুঝবেন না যত এই ক্লাসে যা বোঝাই। আমরা আবার ওইটাতে চলে আসি যে ইউএসডি প্লাস ধরেন জিবিপি, এই যে বেস কারেন্সিটা, এই যে বেস, এই যে আমরা যে ইউনিটের কথা বলতেছি এটা হচ্ছে আপনার এই যে ইউএসডি বেস কারেন্সিটার যে প্রাইস, ধরেন ইউএসডির দাম কত, ধরেন এই যে ইউনিটটাই হচ্ছে আপনার বেস কারেন্সিটা, আর বেস কারেন্সিটা আর ইউনিটটা একই জিনিসটা হচ্ছে আপনি যদি ওয়ান লটে যদি একটা ট্রেড প্লেস করতে চান, যেমন আপনার ব্যালেন্স যদি হয় $100, আপনি চাইলেই 1 লটে ট্রেড প্লেস করতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে 1 লটে ট্রেড করতে হলে তো 100 ইউনিট থাকা লাগবে, সরি 1 লাখ ইউনিট থাকতে হবে। আর 1 লাখ ইউনিট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে মার্কেটে ট্রেড করতেছে সেই মার্কেটের বেস কারেন্সি যেটা, যেমন ইউএসডি এখানে আমাদের বেস কারেন্সি, আগে যেটা থাকবে সেটাই বেস কারেন্সি। তো 1 লাখ ইউএসডি আমার কাছে থাকতে হবে, তাইলে আমি 1 লটে ট্রেড প্লেস করতে পারবো। জিনিসটা এরকম, বাট এখানে কাহিনী আছে, আসতেছি। ক্লিয়ার হইতে পারছেন আশা করি। মানে আপনার 1 লাখ ইউনিট কোনটার মধ্যে থাকে, স্ট্যান্ডার্ড লটে থাকে। আর স্ট্যান্ডার্ড লট মানে কত, 1 লট যেটা আমরা বলি 1 লট, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড লট। আর স্ট্যান্ডার্ড লট বা 1 লটে যদি আমি একটা ট্রেড প্লেস করি সেক্ষেত্রে আমার পার পিপ চেঞ্জে প্রফিট এন্ড লস হয় $10, বাট আমি চাইলেই আমি $100 বা $50 ব্যালেন্স দিয়ে আমি 1 লটে ট্রেড প্লেস করতে পারবো না। এখানে আমাকে $1 লাখ থাকতে হবে, কিন্তু আসলে কি তাই? $1 লাখ ব্যালেন্স না থাকলে কি আপনি 1 লটে ট্রেড করতে পারবেন না? পারবেন। কিভাবে পারবেন আসতেছি, আমরা এইটা আগে বুঝেন, ইউনিটের কনসেপ্টটা বুঝেন তাইলেই হবে। যেমন যে একটা একটা করে বোঝাই, সব একবারে বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবে। এবার আসেন মিনি লটে ট্রেড করতে গেলে আপনার কাছে 10,000 ইউনিট থাকতে হবে। 10,000 ইউনিট বলতে কি বলছি ভাইয়া, এই যে ইউএসডি জিবিপি, বা হইতে পারে আপনার, এটা হইতে পারে আপনার জেপিওয়াই এন্ড ইউএসডি। এখানে কি, তাইলে আপনার জেপিওয়াই থাকতে হবে। জেপিওয়াই থাকতে হবে বলতে জেপিওয়াই এর যে রেট, সেই রেটের উপর ভিত্তি করে আপনার ইউএসডি, আপনার যেহেতু ব্যালেন্সে ইউএসডি থাকে তাই না, আপনার যেহেতু এই যে এখানে আমরা ডেমোতে যে 10,000 ইউএসডি আমার কাছে আছে, তো এখানে আপনার যদি আপনি জেপিওয়াই ইউএসডি এই মার্কেটটাতে থাকেন, আর আপনি যদি একটা মিনি লটে ট্রেড করতে চান, মিনি লট মানে কি 0.10 লটে ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার 10,000 ইউনিট থাকতে হবে, বা আপনি যখন ট্রেডটা প্লেস করতেছেন সেই ট্রেডের মধ্যে 10,000 ইউনিট থাকতে হবে। কেমনে রাখবেন? প্রথমত আপনার এখানে এই জায়গাতে হচ্ছে আমাদের লেভারেজের জিনিসটা আবার ঢুকে যায়। লেভারেজ নামটা হয়তো অনেকে শুনে থাকবেন, যে লেভারেজ মার্কেট থেকে নেওয়া যায়, যেমন ক্রিপ্টোর মার্কেটেও এই সিস্টেমটা আছে, আপনার স্পট ট্রেডিং বা ফিউচার ট্রেডিং এ লেভারেজ মানে হচ্ছে ধার নেওয়া, ঠিক আছে?
লেভারেজ মানে হচ্ছে ধার নেওয়া, মার্কেট থেকে ধার নেওয়া, লেভারেজ নেওয়া, ধার নেওয়া। এখন এটা আবার এটাও বুঝাইতে হবে না, হলে আবার এগুলা ক্লিয়ার হবেন না। যেমন আপনার কাছে ধরেন $100 যদি ব্যালেন্স থাকে, এখন আপনি, আমরা কি বললাম যে ধরেন আপনি একটা মিনি লটে ট্রেড করতে চাচ্ছেন, আপনার ব্যালেন্স কত? 100। আপনি মিনি লট মানে 0.10 লট, 0.10 লটে ট্রেড প্লেস করতে চাচ্ছেন। প্রথমত এই এই লটে যদি আপনি ট্রেড করেন, আপনার পার পিপ চেঞ্জে প্রফিট লস হবে $1। এটা তো কিছুক্ষণ আগেই বললাম। বাট এইখানে যেহেতু আমাদের ইউনিটের বিষয়টা আসে, আমাদের ইউনিট থাকতে হবে $10,000। আর ইউনিট মানেই বললাম আমাদের যেটা বেস কারেন্সি, এই যে জেপিওয়াই, এই মার্কেটটা যদি আমরা থাকি, বেস কারেন্সি ওই সমপরিমাণ ইউনিট আমার থাকতে হবে। ইউনিটটাই হচ্ছে আমাদের বেস কারেন্সির পরিমাণ। বেস কারেন্সির পরিমাণ আর ইউনিট আমাদের একই জিনিস। বেস কারেন্সি আমাদের ব্যালেন্সের সাথে সাদৃশ্যপূর্ণ। যে আমার কাছে যেমন $100 আছে, এখন আমার কাছে তো $10,000 নাই, তাহলে আমি কি $10,000 মানে এই মিনি লটটা ব্যবহার করে ট্রেড প্লেস করতে পারবো? পারবেন। কিভাবে? লেভারেজ নিয়ে। ধরেন আপনার $100 যদি ব্যালেন্স থাকে, এখন লেভারেজ নেওয়া হচ্ছে মার্কেট থেকে ধার নেওয়া গুণ হিসেবে, ডাবল হিসেবে। যেমন আপনি 100 গুণ লেভারেজ নিতে পারবেন, 100 গুণ, 10 গুণ, 5 গুণ, 25 গুণ, 50 গুণ, এরকম যত ইচ্ছা আপনার অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনি লেভারেজ নিতে পারবেন মার্কেট থেকে। লেভারেজটা মানে কি বললাম? ধার নেওয়া। মানে আপনার কাছে যদি $100 থাকে, আপনি যদি মার্কেট থেকে সাপোজ 100 গুণ লেভারেজ নেন, তাহলে এটা কত হয়? 100 গুণ 100 কত হয়? আমি একটু ম্যাথে কাঁচা। 100 গুণ 100 10,000-ই হয়, তাই না? বুঝছেন? একটু মনোযোগ দিন। আপনার ব্যালেন্স $100 এন্ড আপনি মার্কেট থেকে লেভারেজ নিছেন 100 গুণ, তাইলে আপনার ব্যালেন্স কত হয়ে গেল? এই যে 10,000 হয়ে গেল। এখন আপনি চাইলে একটা মিনি লটে ট্রেড প্লেস করতে পারবেন। এছাড়া আপনি $100 থাকা অবস্থায়, যেমন আপনি যদি লেভারেজ নেন 50 গুণ সাপোজ, তাহলে 100 গুণ 50, তাহলে আপনার ব্যালেন্স হবে $5,000। তাহলে $5,000 আপনি চাইলেই এই মিনি লটে ট্রেড নিতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? হয় ম্যাক্রোতে নিতে হবে, না হয় ন্যানো লটে ট্রেড নিতে হবে। বুঝছেন? ইউনিটের বিষয়টা ক্লিয়ার করতে পারছি হয়তো বা, বুঝছেন আপনারা? ইউনিট আর কিছুই না, ইউনিট হচ্ছে আপনার বেস কারেন্সির সমপরিমাণ ব্যালেন্স আপনাকে বুঝায় ইউনিটের মাধ্যমে। যে আপনি স্ট্যান্ডার্ড লটের উপর ডিপেন্ড করে বা ম্যাক্রো মিনি বা ন্যানো লটের উপর নির্ভর করে যে আপনি কোন লটে ট্রেড নিচ্ছেন, আপনার ব্যালেন্স কত আছে। যেমন এই যে আমি একটু আগে আমি একদম লটে ট্রেড নিতে চাইলাম, বাট আমি পারলাম না। এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন আমরা ধরেন 0.1 দিয়ে বুঝাই। আমার এই যে ডেমো ব্যালেন্স আছে $10,000। এখন আমি যখন এই যে 0.01 লটে ট্রেডটা নিতে যাচ্ছি, 0.01 এটা কোন লট বলেন তো? একজন কাউরে জিজ্ঞেস করে দেখি আপনাদের কেমন মনে থাকে। এইচএম জাহিদুল ইসলাম, এই যে এখানে আমি যে নিচে 0.01 লট, এটা আমাদের যে 4 ধরনের লট আছে, এর মধ্যে কোনটা এটা? ম্যাক্রো বলে ওটাকে। অলরাইট, এটা হচ্ছে আমাদের ম্যাক্রো লট। এখন এই লটটা নেওয়ার সাথে সাথে নিচে কিছু জিনিস আছে, একটু দেখেন। এই যে এখানে এগুলো দেখা যায়, এই যে নিচে এইখানে আমাদের ফিস আছে। আমরা কিন্তু জানি যে একটা ট্রেড প্লেস করার পরে, এই ট্রেডটা ক্লোজ করার পরে দেখবেন যে আপনার যত ডলার প্রফিট এখানে হয়েছে ব্যালেন্সে ততই অ্যাড হয় না, এখানে একটা ফিস কেটে নেয়, ওটা স্প্রেডের মাধ্যমে। বিট আস্ক এ আমরা আসবো, ওইটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, বিট আস্ক এন্ড স্প্রেড। ওইটা শিখেই আজকের মোটামুটি শেষ করে দিব। দেখেন এইখানে আমাদের লেভারেজ দেখাচ্ছে 1.200, অনেক কম, অনেক কম। তারপরে এখানে আমাদের ফিজ যেটা কিনা স্প্রেড, ওটাতে আমরা আসতেছি। এরপরে পিপ ভ্যালু, কত পিপ চেঞ্জ হইলো না হইলো, এগুলো এখান থেকে দেখা যায়। আচ্ছা, এগুলোতে এখন না আসি, আমরা কিভাবে ট্রেড প্লেস করব এটাও দেখাইতে হবে। সেটা দেখানোর আগে বিট আস্ক এন্ড স্প্রেড এই জিনিসটা ক্লিয়ার করি একটু। আচ্ছা, ইউনিটের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ইউনিটের হিসাবটা বা ইউনিটটা কিভাবে কাজ করে বা লট কিভাবে কাজ করে, বেস কোড কারেন্সি কি, এগুলা বুঝতে পারছেন। এবার আসি বিট এন্ড আস্ক এন্ড স্প্রেড। দেখেন
এইখানে বলা আছে যে এই যে এটা হচ্ছে বিড প্রাইস, এটা হচ্ছে আস্ক প্রাইস। একটু মনোযোগ দিয়ে, তাহলে আবার গোলায় গোলায় যাইতে পারে। বেস কারেন্সি এখানে আমাদের কোনটা? এইটা। কোড কারেন্সি এটা। বিড প্রাইস জিনিসটা কি? ধরেন এই যে বিপিএল খেলা শুরু হয়েছে না এখন, বিপিএল খেলা শুরু হওয়ার আগে বা বিভিন্ন যে বাংলাদেশে ফুটবল খেলা হওয়ার মানে বাংলাদেশের এই যে বিপিএল বলেন বা বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট বলেন, ইয়া পর্যায়ে জাতীয় পর্যায়ে যেগুলা, ওইগুলোর মধ্যে দেখেন না যে অনেক সময় প্লেয়ার বিড করে, মানে প্লেয়ার কেনে বিভিন্ন ধরেন ম্যাচের, যারা যেমন ফরচুন, বরিশাল, ঢাকা ক্যাপিটালস এই ধরনের ইয়া গুলার যারা ওনার, তারা হচ্ছে বিভিন্ন প্লেয়ারকে কিনে নেয় টাকার মাধ্যমে, বিটের মাধ্যমে। যেমন ধরেন সাকিব আল হাসান, ও কোন দলে খেলবে, এজ এক্সাম্পল ও কোন দলে খেলবে, এটা হচ্ছে অথরিটি, ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা হচ্ছে একটা একটা প্রাইস ফিক্সড করছে যে সাকিব আল হাসানকে কিনতে হইলে, যদি তোমার দলে খেলাইতে চাও তাইলে মিনিমাম ধরেন 1 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, 1 কোটি টাকা দিতে হবে। এবার এটা কি বলেন তো, এটা কি প্রাইস? বিড প্রাইস নাকি আস্ক প্রাইস? এই যে অথরিটি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্রাইসটা ফিক্সড করে দিল, ও কি বললো যে 1 কোটি টাকা মিনিমাম দিতে হবে যদি তোমরা সাকিবকে কিনতে চাও, এটা কি আস্ক করলো না? আস্ক করলো তার থেকে, মানে এত যদি হয় তাহলে আমি সেল দিব, জিনিসটা এরকম। ঠিক আছে, এটাকে বলে আমরা আস্ক প্রাইস। আর বিড প্রাইসটা হচ্ছে আপনি যে দামে সেল করেন। যেমন ধরেন একজন 1,50,00,000 টাকায় কিনে নিল তাকে, ওইটা তার কি? ওইটা হচ্ছে তার বিড প্রাইস। সহজ ভাষায় যদি বলি, বিডটা হচ্ছে আপনার বাই প্রাইস, আর আস্কটা হচ্ছে আপনার সেল প্রাইস। বুঝছেন? বিডটা হচ্ছে বাই প্রাইস, মানে যে প্রাইসে বিড করে আপনি কিনেন, মানে যখন বাই পজিশন মেক করেন, যে যে প্রাইসটাতে মার্কেট যে প্রাইসটা থাকে, যখন যদি আপনি বাই করেন সেটা হচ্ছে বিড প্রাইস, আর যখন আপনি সেল করে দেন সেটা হচ্ছে আস্ক প্রাইস। ওকে, এই বিড এন্ড আস্কের মধ্যে আবার যে তফাৎটা, সেটাই হচ্ছে স্প্রেড। আর আমাদের এই যে এখানে যে দেখলাম ফিস কাটে আমাদের ট্রেড প্লেস করার পরে বা ক্লোজ করার পরে আমাদের একটা ফি কেটে নেয়। কোটেক্সে বা হচ্ছে বাইনারি ট্রেডিং এ যেমন মার্কেটে ধরেন 90% ইয়া দেয়, রিটার্ন দেয়, আর বাকি যে 10% ওইটা ব্রোকার ফি কেটে নেয়। এটা তো জানেন আপনারা। ওকে, একই রকম ভাবে এখানে এক্সনেস এটাও তো একটা ব্রোকার, ওদের তো একটা আর্নিং আছে, তাই না? ওই আর্নিংটা ওরা কিভাবে নেয়? ওই আর্নিংটা নেয় হচ্ছে আপনার স্প্রেডের মাধ্যমে। আর স্প্রেডটা হচ্ছে এই যে বিড এন্ড আস্ক প্রাইস, মানে আপনি যখন ট্রেডটা বাই করেন আর যখন সেল করেন, এর মধ্যে বিড, মানে যখন আপনি ট্রেডটা প্লেস করেন, ওই ট্রেডটাকে কতক্ষণ সময়ের মধ্যে প্লেস হচ্ছে, এর মধ্যে যে তফাৎটা, এত কঠিন না করে সহজে যদি বলি, বিড প্রাইস আর আস্ক প্রাইস, আপনার বাই প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে যে পার্থক্য, ওইটাই হচ্ছে স্প্রেড। বুঝছেন? ওইটাই হচ্ছে স্প্রেড, আর ওই স্প্রেডটাই হচ্ছে ফি হিসেবে কেটে নেওয়া হয় এক্সনেসে। ওকে, আরে ভাই, আচ্ছা এবার আসেন ট্রেড ওপেন এবং ক্লোজ, লাস্ট টপিক। এখানে দুইটা অপশন আছে, এই যে সেল এন্ড বাই। কোটেক্সের মতো আপনার আপ এন্ড ডাউন না, এখানে বাই এন্ড সেল এই দুইটা অপশন আছে। বাই মানে উপরের দিকে কোন একটা ট্রেড প্লেস করা, সেল মানে নিচের দিকে করা, এটা তো বলা লাগবে না। এখানে দুইটা জিনিস আছে, একটা মার্কেট, একটা পেন্ডিং। আচ্ছা, আরো কিছু এইগুলা নিয়ে যদি পরিচিত করায় দেওয়া লাগে, এখানে উপরে এগুলা মার্কেট, এগুলো নিয়ে কিচ্ছু বলার নাই। এখানে আপনি নতুন আরো অনেক মার্কেট পাবেন, এই যে অনেকগুলো আছে। এখানে আপনি ফেভারিট দিয়ে রাখতে পারবেন, আপনি এখানে পপুলার গুলো দিলে পপুলার গুলো আপনার কাছে আসবে, অল দিয়ে রাখলে দেখেন কত মার্কেট আসে এখানে। এই যে কত মার্কেট, এইগুলা সব মার্কেট, আপনি যে মার্কেটে ট্রেড করতেছেন সেটাই করতে পারবেন। দেখছেন, নতুন কোনো মার্কেট নিতে চাইলে এখান থেকে নিবেন। এরপরে আপনার এই যে ওয়াচ লিস্ট আছে একটা, এখানে আপনি যদি কোনো পছন্দের মার্কেট থাকে সেগুলো এখানে ফেভারিটে দিয়ে রাখতে পারবেন। এটাও আমাদের এত আহামরি ইম্পর্টেন্ট কিছু না, এগুলো বেসিক জিনিস। এরপরে এখানে টাইম ফ্রেম আছে, কত মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল আপনার কাছে দেখাবে। ঠিক আছে, আমি 5 মিনিট দিলে 5 মিনিটের ক্যান্ডেল আমাকে দেখাচ্ছে। এরপরে ইন্ডিকেটর আছে, যেমন কোটেক্সের মধ্যে আপনার বলিঞ্জার ব্যান্ডস, মুভিং এভারেজ, এই ধরনের যে ইন্ডিকেটর গুলো আছে ওই রকমেরই এখানেও অনেকগুলো ইন্ডিকেটর আছে। এরপরে আপনার এই পাশে যেগুলো, এগুলো সবই মার্কেট অ্যানালাইসিস করার জন্য। কোটেক্সের মধ্যে যেমন আমরা ড্রয়িং টুল গুলো, রেক্টেঙ্গেল, হরিজন্টাল, হ্যান ত্যান, এগুলো দেখছি, ওই রকমই এখানেও অনেকগুলা
এরকম মার্কেট অ্যানালাইসিস করার জন্য অনেক কিছু আছে, বুঝছেন, এই পাশে যেগুলো। ওকে, এবার আসেন এইখানে আমাদের ট্রেডটা ওপেন এন্ড ক্লোজ করা কিভাবে করতে পারবেন, মানে একটা ট্রেড প্লেস কিভাবে করবেন এন্ড সেটা ক্লোজ কিভাবে করবেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা মার্কেট আর একটা পেন্ডিং। মার্কেট মানে হচ্ছে এইখানে এই জায়গায় এই যে মার্কেট, এটার মানে হচ্ছে মার্কেট প্রাইসে আপনি ট্রেডটা ওপেন করবেন। মানে এখন যে প্রাইস চলতেছে, এই যে দেখুন 0.028, এই যে রানিং যে মার্কেট, এখন যদি আমি ট্রেডটা প্লেস করি এই জায়গাটা থেকেই, রানিং যে মার্কেটটা যে জায়গাতে চলতেছে ওই জায়গাতেই ট্রেডটা প্লেস হবে, এটাই ম্যাক্সিমাম মানুষ করে এখানে। বাট আরেকটা অপশন আছে পেন্ডিং। পেন্ডিং জিনিসটা হচ্ছে আপনার যে আপনি আগেই একটা ট্রেড মানে ওপেন করে রাখতে পারবেন, বুঝছেন, অনেকটা এরকম জিনিসটা। যেমন এখানে প্রাইসটা বোঝা যায় কিনা ভালোভাবে জানি না, যেমন এখন এখানে 1.02830 এই মার্কেটে প্রাইস চলতেছে। এখন আপনি চাচ্ছেন যে মার্কেটটা যখন ধরেন, আচ্ছা ধরেন মার্কেটটা হচ্ছে অ্যাজ এক্সাম্পল, ধরেন মার্কেটটা যখন এই জায়গায় আসবে, তখন আপনি একটা ট্রেড প্লেস করতে চান ডাউনের দিকে, মানে এই জায়গাটাতে যখন মার্কেট আসবে, তাইলে আপনি এখন মার্কেট এখানে আছে ডাজন্ট ম্যাটার, বাট আপনি এই জায়গা থেকে এই যে পেন্ডিং যে লিমিট, এই লিমিটের এই জায়গাতে আপনি এই জায়গার যে প্রাইসটা, এই জায়গার প্রাইস কত এটা কেমনে বুঝবো, এই যে এখানে কার্সর রাখলেও এই যে ডান পাশে আপনার 1.03 এই যে এখানে একটা প্রাইস দেখা যায়, সেই প্রাইসটা এখানে আমি যদি বসায়া দেই, এখানে আমি লট সাইজ, টেক প্রফিট, স্টপ লস এগুলো সেট করে কনফার্ম করে দিলে মার্কেটটা যখন এই জায়গাতে আসবে তখনই আমার ট্রেডটা প্লেস হবে, এর আগে প্লেস হবে না। আমি যেদিকে ট্রেড প্লেস করি যখন এই যে আমি এটা মানে আগে থেকে একটা পেন্ডিং ট্রেড ওপেন করে রাখবো, ঠিক আছে, যেটা আমার সাথে সাথে ওপেন হবে না, বাট যখন আমি যে জায়গাটাকে সেট করে রাখবো সেই জায়গায় যাবে তখন সেই ট্রেডটা প্লেস হবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের লং এবং শর্ট, এই যে এটা একটু বুঝায় দেই। অ্যাজ এক্সাম্পল ধরেন আমি বললাম যে পেন্ডিং ট্রেড যদি আপনি একটা প্লেস করতে চান, যে আপনি চাইছেন যে এই জায়গাতে মার্কেটটা যখন আসবে, তখন একটা ট্রেড ওপেন করবেন। অ্যাজ এক্সাম্পল এখানে কিন্তু অ্যানালাইসিসের কিছু নাই, জাস্ট ধরেন আপের দিকে ট্রেডটা প্লেস করবেন এই জায়গাটা থেকে, ঠিক আছে, বা এর একটু উপর থেকে, যে এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ধরেন অ্যাজ এক্সাম্পল এটার একটু উপরে যখন এই জায়গাতে মার্কেট যখন আসবে, এই যে এখানে যখন আসবে, এখন আপনি এই জায়গাতে ট্রেডটা প্লেস করবেন এন্ড আপনার হচ্ছে টিপি বা টার্গেট থাকবে এই জায়গায়, এখানে আরেকটা যেহেতু রেজিস্ট্যান্স লেভেল আছে, ধরেন অ্যাজ এক্সাম্পল এই জায়গায়। আর আপনার স্টপ লসটা যদি আপনি একটু টাইট রাখতে চান, অ্যাজ এক্সাম্পল যেখানে আছে এখানেই আপনি ধরলেন। এবার আপনি এই যে এখানে টেক প্রফিট স্টপ লস সেট কিভাবে করবেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে এটা হচ্ছে লং মানে বাই করা, এখানে আমি যে লং পজিশনে যে জিনিসটা নিলাম এটা হচ্ছে বাই করার জন্য। যখন একটা ট্রেড বাই করবেন, যখন আপনি স্টপ লস টেক প্রফিট সেট করবেন, তখন এই টুলসটা মাস্ট ব্যবহার করবেন বোঝার জন্য ভালোভাবে, যে আপনি কোথায় স্টপ লসটা সেট করবেন বা টেক প্রফিটটা সেট করবেন। এইটা হচ্ছে আমাদের ওপেনিং, আমরা বলছি এই জায়গাটা থেকে আমরা ট্রেডটা প্লেস করব, এই জায়গা থেকে হ্যাঁ, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্সটা যখন পার হবে তখন ধরেন এইখান থেকে আমি ট্রেডটা প্লেস করব, এন্ড আমার টার্গেট হচ্ছে পরবর্তী রেজিস্ট্যান্স এই জায়গায়, আর স্টপ লসটা হচ্ছে আমাদের এই জায়গায়, বুঝছেন। তাইলে এইটা আমাদের কি টিপি, এটা হচ্ছে আমাদের কি এসএল, আর এটা হচ্ছে কি আমাদের ট্রেডটা ওপেন, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ট্রেডটা ওপেন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছেন টেক প্রফিট এবং স্টপ লস সেট করার জায়গা আছে, এটা আমরা কিভাবে সেট করব, এই যে দেখেন স্টপ লসের এইখানে, এই যে এখানে যদি আপনি কার্সরটা রাখেন এই জায়গায়, এখানে একটা প্রাইস আপনি দেখতে পাবেন, এই যে ডান পাশে আমি কার্সরটা নড়াচড়া করলে যে প্রাইসটা ওঠানামা করতেছে না, এই যে এইটাই, এই প্রাইসটা যেমন এখানে 1.03179 এটা কি, এটা আমাদের স্টপ লস, তাহলে স্টপ লসের জায়গায় আমরা এই যে এটা সেট করে দিব 1.03177, এটা হচ্ছে আমাদের হবে স্টপ লস। আর টেক প্রফিট কোনটা হবে, এই যে এই জায়গাটা, এই যে এখানেও প্রাইসটা বোঝা যাচ্ছে, এই যে এটা, ঠিক আছে, আমরা এইখানে যদি টার্গেট রাখি, টিপি রাখি এই জায়গাতে, তাইলে আমাদের এখানে টেক প্রফিটটা সেট করে দিতে হবে। এখানে কিভাবে, এই যে 1.0368
আর এখানে পেন্ডিং দিতে হবে কত, এই যে আমার ওপেনিং যেটা, এই যে এইটা 0. দেখেন 0.3388, ঠিক আছে। এখানে কত ম্যাক্সিমাম দেওয়া যাবে মিনিমাম দেওয়া যাবে সেটাও দেওয়া আছে। যাই হোক, এইগুলো যখন আমি সেট করে দিলাম যে এই যে আমার ট্রেডটা ওপেন হবে এই প্রাইস থেকে, আমার এই প্রাইসে যদি যায় টেক প্রফিট মানে কি, যে এই প্রাইস পর্যন্ত যদি যায় তাইলে হচ্ছে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আর স্টপ লস হচ্ছে এই এই জায়গাটা যদি আসে মার্কেট, তাইলে আমার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। যতটুকু লস হয়, আমি কতটুকু লট সাইজ নিছি এর উপরে ডিপেন্ড করে, যতটুকু লস হয় ততটুকু লস হয়েই আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আমার ব্যালেন্স একবারে ফাঁকা হয়ে যাবে না, ঠিক আছে। আর প্রফিট যদি এখানে আসে তাহলে আমার যত ডলার টার্গেট হয়, আমার হচ্ছে লট সাইজের উপর ডিপেন্ড করে, যত ডলার প্রফিট হয় তত আমার প্রফিট ব্যালেন্সে অ্যাড হয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। স্টপ লস এবং টেক প্রফিট সেট করার ইস্যু হচ্ছে এটাই। আচ্ছা, এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম সেট করে দিছে, আমরা ওটাই দিই। ম্যাক্স হচ্ছে 3388, ওকে 3388। আর এখানে আমাদের এসএল 3.3388, তাহলে তো সেম হয়ে গেল। এসএলটা আমরা সাপোজ 3.1 কম দিলাম, হ্যাঁ। আচ্ছা, মিনিমাম 3.88, 3.9 বা আমরা 4.1, আচ্ছা একটু বেশি দিতে হবে স্টপ লসটা। এটা সেট করে আমি যদি কনফার্ম সেল লিমিটে ক্লিক করি, তাইলে এখন তো আমার ট্রেডটা ওপেন হয় না, এটা পেন্ডিং দেখাচ্ছি, মার্কেটে গিয়েও দেখাবো। এটা কিন্তু আমার এখন কিচ্ছুই হবে না। আমার যখন আমার যেটা আমার ওপেনিং এর জায়গাটা দেওয়া আছে, এই যে এই জায়গায় যখন মার্কেট আসবে তখনই আমার ট্রেডটা ওপেন হবে। কোনথায় বলেন তো, এই যে এইখানে, এখানে যখন আসবে তখন ওপেন হবে, আমার টার্গেট এইখানে, স্টপ লস এখানে, ওকে। এটা 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 খুব বেশি মানুষ যে ব্যবহার করে এমন না, বেশিরভাগ মার্কেট যেটা এটা ব্যবহার করে। এটাতে ধরেন আপনি একটা সেল পজিশন মেক করতে চান, এই মার্কেটে আমি দেখাই, ধরেন আপনি একটা সেল পজিশন মেক করতে চান, এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে সেল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমার মার্কেট প্রাইস, যেহেতু এখানে আমার মার্কেট সিলেক্ট করা আছে, মার্কেট প্রাইস যে জায়গাটাতে আমি ক্লিক করছি ওই জায়গাটাতেই উঠছে। এখানে আমি ধরেন 0.01 লট নিলাম। এবার আমি টেক প্রফিট সেট করব। আমি সেল পজিশন যেহেতু মেক করব, এখান থেকে আমি এই যে শর্ট যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা প্রজেকশনের মধ্যে শর্ট, এগুলো আপনি ফেভারিট দিয়ে রাখতে পারেন, তাহলে চোখের সামনে থাকবে। শর্ট অপশনটা নিয়ে আমরা এখানে ক্লিক করলাম। কেন নিলাম, কারণ শর্ট মানে সেল করা আর লং মানে বাই করা। এবার আমরা এখান থেকে একটা শর্ট পজিশন মেক করতে চাই। এই যে শর্ট ওপেনিং, আমার এই মাঝেরটা হচ্ছে ওপেনিং, উপরেরটা হচ্ছে আমার স্টপ লস। যেহেতু আমি নিচের দিকে ট্রেড করব, তো আমার স্টপ লসটা থাকবে উপরে। আর আমি যদি উপরের দিকে ট্রেড করি তাহলে আমার স্টপ লসটা থাকবে নিচে, টেক প্রফিটটা থাকবে উপরে। বুঝতে পারছেন এটা? এটা আশা করি এটা নিয়ে বেশি কথা বলতে হবে না। যদি আপনি ফরেক্স নিয়ে একদিনও একটু টুকটাক রিসার্চ করে থাকেন, এগুলো বুঝবেন। যাই হোক, এখান থেকে যদি আমি ট্রেডটা ওপেন করি তাহলে আমার স্টপ লস হবে উপরে। স্টপ লস সবসময় একটু টাইট রাখতে হয় বা একটু কম রাখতে হয় টেক প্রফিটের থেকে। ধরেন আমি স্টপ লস রাখলাম এই জায়গায় আর আমি টেক প্রফিট রাখলাম, এটা কিন্তু অ্যানালাইসিস করে রাখতে হবে। এমনি আমি এখানে আপনাদের দেখাইতাছি, ঠিক আছে। এমনি কিন্তু চাইলেই আপনি এমনি ওপেন একটা ট্রেড ওপেন করে দিলেন, আপনি প্রফিট করলেন, এভাবে কিন্তু চলে না। আমি ধরেন অ্যাজ এক্সাম্পল এই জায়গায় মার্কেট অ্যানালাইসিস করে আমি দেখছি যে এই জায়গা পর্যন্ত মার্কেট আসার একটা সম্ভাবনা আছে, তো এইখানে আমি টেক প্রফিট, এই যে টেক প্রফিট টার্গেট, এটা এখানে রাখলাম। আর আমার এখানে ওপেনিং, এটা হচ্ছে স্টপ, ওকে। এবার আমি এখানে টেক প্রফিট সেট করব কোনটা বলেন তো, এই জায়গাটা, এই জায়গাটার প্রাইস কত, 1.02388। এরপরে আমার স্টপ লস তো লাগাইতে হবে, তাই না? স্টপ লস কোথায়, এই যে এখানে আমি রাখছি। এই জায়গাটার প্রাইস কত, 1.03051। এবার দেখেন, এই যে যখন আমি এটা সেট করলাম না, তখন আমাকে এখানে দেখাচ্ছে যে যদি আমার টার্গেট হিট করে তাহলে আমার প্রফিট কত হচ্ছে বা হবে। এই যে এখানে আমি ধরেন কনফার্ম করে দিলাম, এই যে আমার ট্রেডটা ওপেন হয়ে গেল। এবার দেখতেছেন এই যে এখানে আমার স্টপ লস প্লাস মাইনাস ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে। যেমন এখানে যে $1.41 প্রফিটে আছে। আমি কি পজিশন মেক করছি বলেন তো, সেল। এই যে মার্কেট নিচের দিকে আসতেছে, আমার প্রফিট হচ্ছে, ও ক্লোজ হয়ে গেছে ক্লিক লেগে, যাক। আচ্ছা, আমি আবার করি, এই জায়গাটা থেকে যদি আমরা একটা ট্রেড প্লেস করতে চাই, এখানে ওকে, এখানে আমরা টেক প্রফিটটা আমাদের কত, 0.
কি বেশি কঠিন বাঁধন? ক্লিয়ার বোঝা যায় নাকি একটু বেশি হিসেবেশি কঠিন লাগতেছে? হ্যাঁ, অনেক ডিপ জিনিস, অনেক ডিপ জিনিস মনোযোগ না দিলে মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ধরেন এই যে এই জায়গাটা থেকে আমি অ্যাজ এক্সাম্পল, এই যে এখন যেখানে মার্কেটটা আছে এখান থেকে যদি আমি একটা সেল পজিশন মেক করতে চাই, আমি সেলে গেলাম। সেলে যাওয়ার পরে এখানে আমার লট 0.01 লট, যেটা এটাই আমি রাখলাম। এরপর আমি টেক প্রফিট রাখলাম, ধরেন এই জায়গায় রাখবো। তো এখানে এই জায়গার প্রাইসটা কত? 1 পয়েন্ট। এটা কেমনে বুঝতেছি বলেন তো? এই যে এই যে এই যে এই যে এই প্রাইসটা, আর এসএলটা হচ্ছে এই যে এই প্রাইসটা, এই যে এটা। ওকে, এখানে আমি 1.01854 এই প্রাইসে যদি মার্কেট যায় তাহলে আমার টেক প্রফিট হিট করবে। আর স্টপ লস হচ্ছে 0.02579, এটা হচ্ছে আমার স্টপ লস। কনফার্ম, আমার ট্রেড ওপেন ডান। ঠিক আছে, আপনি দেখেন এই যে এখন আমার ট্রেডটা চলতেছে, এই যে মাইনাসে আছে, মানে $19 লসে আছে। কারণ কি, আমি ট্রেডটা ওপেন করছি এইখান থেকে, মার্কেটটা একটু উপরে আছে। যদি নিচে আসতো, যত নিচে আসবে আমি যেখান থেকে ট্রেডটা প্লেস করবো ওইটা থেকে যত নিচে আসবে তত প্রফিট হইতে থাকবে, আর আমাদের টেক প্রফিটে হিট করলে তো ট্রেড ক্লোজই হয়ে যাবে। এটা হচ্ছে ট্রেড ওপেন করার নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেড ওপেন করার নিয়ম। আর ক্লোজ করার নিয়ম কি? সিম্পল। আপনি যখন দেখলেন যে ধরেন, মানে আরেকটা জিনিস আমি বলে দেই, এখানে অনেকে চিন্তা করে যে আমি একটা ট্রেড প্লেস করলাম, একটুখানি নিচে আসলো, আমি নিচে ট্রেড প্লেস করছি, একটুখানি নিচে আসলো, $5 প্রফিট হয়েছে, আমি ক্লোজ করে দিলাম। তারপরে আবার আরেকটা ট্রেড ওপেন করলাম, $2 প্রফিট হয়েছে, আমি ক্লোজ করে দিলাম। এরকম করে করে আমি দিনে $20 বা $50 ইনকাম করব। কিন্তু মানে এই ফরেক্স ট্রেডিং এইভাবে হয় না। এটা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা ট্রেড ওপেন করে 2 মিনিটের মধ্যে ক্লোজ করে দিলেন, বা 1 মিনিটের মধ্যে ক্লোজ করে দিলেন, সাথে সাথে আবার আপনার $1 প্রফিট হয়েছে, আপনি ক্লোজ করে দিলেন, বা $2 প্রফিট হয়েছে, আপনি ক্লোজ করে দিলেন। এভাবে যদি করেন দেখবেন আপনার স্প্রেড দিতে দিতে জীবন শেষ, আপনার ব্যালেন্স আর বাড়বে না। ঠিক আছে, ফি কেটেই আপনার যেটুকু প্রফিট ওটুকু চলে যাবে। ঠিক আছে, ওইভাবে না, আপনি একটা টার্গেট, যেমন ধরেন আপনি একটা ট্রেড প্লেস করছেন, $50 প্রফিট হয়ে গেছে বা $100 প্রফিট হয়ে গেছে, আপনি চাচ্ছেন ট্রেডটা ক্লোজ করে দিতে আর আগে না বাড়াইতে, তাইলে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। ঠিক আছে, বাট সাথে সাথে ক্লোজ করা যাবে না। বাট ক্লোজ কেমনে করবেন? এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস, নিচে কিন্তু আপনি দেখতে পাবেন যে অর্ডার গুলো আপনার ওপেন থাকবে। যেমন এই যে এখানে আমার ওপেন অর্ডার আছে, এটা এই যে আমি ইউরো ইউএসডি মার্কেটে সেল করছি 0.01 লট, ওপেন প্রাইস ছিল এটা, কারেন্ট প্রাইস চলতেছে এটা, আমার টিপি হচ্ছে এটা, আমার এসএল হচ্ছে এটা, আমার অর্ডার আইডি এটা, এই অমুক তারিখে। এই যে আমার এখন পিএনএল মানে প্রফিট এন্ড লস 0.673 সেন্ট আমার লসে আছে এখন। ঠিক আছে, এটা এই আরেকটা জিনিস, আপনি একটা ট্রেড প্লেস করার সাথে যখন ট্রেডটা প্লেস করেন তখন যদি আপনি টেক প্রফিট স্টপ লস সেট নাও করেন, তারপরে কিন্তু আপনি এটা পরবর্তীতে সেট করতে পারবেন। এই যে এখানে মডিফাই অর্ডার দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করার পরে এখানে টেক প্রফিট স্টপ লসটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, অথবা আপনি যদি ট্রেড করার সময় এটা সেট না করেন, এটা আপনি পরবর্তীতেও সেট করতে পারবেন। সেট করে মডিফাই অর্ডারে ক্লিক করলে এটা আপনি নতুন ভাবে যে স্টপ লস টেক প্রফিট সেট করবেন সেটাই হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ করার সময় কি, এই যে এখানে ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লোজ করে দিলেই নরমালি এই যে দেখতে পাচ্ছেন পজিশন ক্লোজ, আমার ট্রেড ক্লোজ হয়ে গেছে। আমার এই ট্রেডটাই 0.91 সেন্ট লস হয়েছে, কারণ আমি ট্রেডটা প্লেস করছিলাম এখানে, মার্কেটটা যেখানে উপরে আছে অনেক, আমার লস হয়েছে। ওকে, বেসিক এই পর্যন্তই ছিল। এবার আপনাদের যদি কারো আমাদের ফরেক্স জিরো টু হিরো ব্যাচ 1 নিয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা রেকর্ড করতেছিলাম, রেকর্ডটা অফ করে দিই।